ওয়াকার বাঁচতে পারবে না। ওয়াকার কিন্তু আপনার এই দেশ ধ্বংসের জন্য দায়ী, সরকার পতনের জন্য দায়ী, দায়িত্ব অবহেলার জন্য দায়ী, এবং তাকে এই ফাঁসির কাষ্ঠে কিন্তু চড়াতে হবে। এখানে ওয়াকার বেইমানি করেছে কি করেনি এইটা মোটেও প্রশ্ন না। প্রশ্ন হলো যে সেনাবাহিনী প্রধান তার দায়িত্বে অবহেলা করেছিল। ওয়াকার সে যদি একেবারে আপনার মানে কোনো দোষও না করে থাকে, আমি বিশ্বাস করি না যে সে দোষ করেনি, সে দোষ করেছে এটা তো প্রমাণিত, কিন্তু ওয়াকার কিন্তু ফাঁসি প্রাপ্ত। এই বাংলাদেশ যা আজকে ধ্বংস হয়ে গেছে এটার জন্য কিন্তু ওয়াকারকে দায় নিতে হবে। আমরা কিন্তু শফিউল্লাহকে ফাঁসির কাঠে চড়াই নাই, এর মানে এই নয় যে ভবিষ্যতে আমরা ওয়াকারকে ক্ষমা করে দিব। এখানে আবার নাইমুল ইসলাম খানের ভূমিকা আর ওয়াকারের ভূমিকার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। অর্থাৎ নাইমুল ইসলাম খানের এখানে আসলে সরকার ফেলে দেয়া ষড়যন্ত্র করে বা না ফেলে দেয়া কোনো ক্ষমতাই আসলে তার ছিল না। ওয়াকারের কিন্তু সেই ক্ষমতাটা ছিল। শফিউল্লাহ বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছে কি করেনি এটা মোটেও প্রশ্ন না। প্রশ্ন হলো যে শফিউল্লাহ তার দায়িত্বে অবহেলা করেছিল। সে যতই বলুক যে আমার আসলে হাত পা বাঁধা ছিল, কিছু করার নাই, এটা বলে আসলে দায়িত্ব এমন জিনিস হতে পারে আল্লাহর গজব পড়তো শফিউল্লাহ কিন্তু মানে যদি শফিউল্লাহকে আমরা ফাঁসি দিতাম বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে দায়িত্ব অবহেলার জন্য, এই ফাঁসিটা প্রয়োজন ছিল এমন নয় যে শফিউল্লাহ হয়তো দোষ ছিল না, কিন্তু এখানে আল্লাহর গজব হিসেবে তাকে ফাঁসি দেওয়ার দরকার ছিল। সে যে সেনাবাহিনী প্রধান ছিল এর জন্যই সে ফাঁসি প্রাপ্ত। ঠিক একইভাবে কিন্তু ওয়াকারকে দেখতে হবে। 5 আগস্টের সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সম্পৃক্ততা কিভাবে সেনাবাহিনী আওয়ামী লীগ সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 4 আগস্ট রাতে উনি গণভবনে সবার উপস্থিত মিটিং এ সমস্ত দায়িত্ব নিয়েছেন, তিনি সবকিছু করবেন। প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন উনার নির্দেশে কাজ করেন, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে তার বাসায় গিয়েই খেয়ালদের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করলেন, পরের দিন সকাল 10টায় আসতে বললেন, তখন থেকে সরকার গঠনের কাজ তিনি আরম্ভ করে দিলেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এখন যেটা হলো বাড়ি ভাই, আমি যেটা বলতে চাই, আমরা যে এখন যেহেতু এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সুস্পষ্টভাবে অনেক কিছু জানতে পারিনি, ফলে ওয়াকারের যে বিশ্বাসঘাতকতা, ওয়াকারের যে আপনার শয়তানি, এগুলো নিয়ে আমিও কিছুটা সহনশীল ভাবে কথা বলবো। আমি যেটা বলবো সব তো পাবলিক ডোমেইনে জানা, আমি শুধু যেটা বলবো যে শফিউল্লাহ কোনোভাবেই বঙ্গবন্ধু হত্যার যে ঘটনা ঘটেছে সে যদি নির্দোষ হয়, শুধু সেনাবাহিনী প্রধান থাকার কারণে সে যে ওই বঙ্গবন্ধুর মিলিটারি সেক্রেটারির মতো রাস্তায় তার জানটা দিয়ে দিল না, এই জন্যই সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার ফাঁসির মাধ্যমে তার বিচার হওয়া উচিত ছিল। আপনি এমনকি যদি আমরা শেখ হাসিনার কথা শুনে ওয়াকারের প্রতি কোনো সহানুভূতি আমাদের আসে, তারপরেও কিন্তু ওই দায়িত্বশীলতা থেকে কিন্তু ওয়াকার বাঁচতে পারবে না। অর্থাৎ ওয়াকারের যে ব্যর্থতা, ধরুন তার কোনো দোষ নাই, তারপরেও সে তার যে আপনার নপুংসকতা বলুন, আমি বিশ্বাস করি ওয়াকার সম্পূর্ণরূপে এই ষড়যন্ত্রের অংশ। সে কিন্তু সেটা বাদ দিলাম, সেটা আমরা এখন ধরে রাখি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার আগে সেটা বলবো না। তারপরেও ওয়াকার কিন্তু আপনার এই দেশ ধ্বংসের জন্য দায়ী, সরকার পতনের জন্য দায়ী, দায়িত্ব অবহেলার জন্য দায়ী, এবং তাকে এই ফাঁসির কাষ্ঠে কিন্তু চড়াতে হবে। আমরা কিন্তু শফিউল্লাহকে ফাঁসির কাঠে চড়াই নাই, এর মানে এই নয় যে ভবিষ্যতে আমরা ওয়াকারকে ক্ষমা করে দিব। উনি কিন্তু গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড ঘটেছে, গোপালগঞ্জের হত্যাকাণ্ডের পরে কোন একটা প্রোগ্রামে উনি বলেছেন, এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে এসেছিল, ওয়াকারকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ওয়াকার তাকে বলেছেন তার হাতে সবকিছু নাই। যাই হোক, নাই বা নাই সেটা না, ওয়াকার আপনার 24-এ জঙ্গি উত্থানের জন্য দায়ী, সেটা আপনি যেভাবেই দেখেন, দায়িত্বে ব্যর্থতার জন্য দেখেন, অযোগ্যতার জন্য দেখেন, ষড়যন্ত্রের জন্য দেখেন, কি হয়েছে আমরা জানি না, কিন্তু সে কোনোভাবে এটা দায় এড়াতে পারবে না। আজকে যে বাংলাদেশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে এসে গেছে, এর জন্য কিন্তু ওয়াকারকে আপনার অবশ্যই দায় নিতে হবে। সেই দায় ফিজিক্যালি আমরা দিব কি দিব না সেটা পরের কথা, কিন্তু এই দায় থেকে ওয়াকারের বাঁচার কিন্তু কোনো, এটা এমন এক ধরনের আপনার বিধ্বংসী পরিবর্তন ছিল, এটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে মূলধারার জন্য ক্ষতি নয়,
এই ক্ষতিটা এমনকি বাংলাদেশের আপনার যেই আত্মঘাতী সন্ত্রাসীরা, যে জামাত, বিএনপি, হেফাজত, আপনার যারা এই 24-এর জঙ্গি কোয়ালিশন, সবার জন্য কিন্তু ক্ষতি, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ পুরো দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। সেই জায়গায় এই দেশটাকে আবার তুলে আনার জন্য একমাত্র আপনার শক্তি হলো আওয়ামী লীগ। পরিপূর্ণ তদন্তের মাধ্যমে ভবিষ্যতে এই জিনিসগুলো আপনার উঠে আসবে এবং সেখানে নর্থ ইস্টের এই স্টোরিগুলোও আপনার অনেক কাজে লাগবে। তো সেদিক থেকে আমি সবাইকে বলবো যে সতর্কতার সাথে সবকিছু দেখা। একটা থিওরি এখানে, অর্থাৎ একটা নীতিমালা অ্যাপ্লাই করা যেতে পারে। সেই নীতিমালাটা হলো আপনার সত্যিকারের যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সত্যিকারের মৌলবাদী এবং আপনার আদর্শিকভাবে এদেরকেও যদি আপনার 5ই আগস্টের জঙ্গি উত্থানে জড়িত নাও থাকে, এমনকি এরা যদি শেখ হাসিনার পক্ষেও থাকে, এরা কিন্তু আখেরে কিন্তু আপনার এই জঙ্গি উত্থানের জন্য দায়ী। আবার দেখা গেছে অনেকে এই জঙ্গিদের সাথী হয়েছে, ওদেরকে উৎসাহ দিয়েছে, ওদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছে, কান্নাকাটিও করেছে, কিন্তু এরা হয়তো করেছে আপনার সাময়িকভাবে দেশের পরিস্থিতি দেখে। জঙ্গিরা যে অভিনয় শুরু করেছিল রাস্তায়, ওই যে কতগুলো জঙ্গিনী, বাঁধন জাতীয় জঙ্গিনীকে দিয়ে, কিংবা ইদানিং একটা জঙ্গিনী বের হয়েছে মাহা মির্জানা কি যেন, আপনার কান্নাকাটি করছে, এই সুন্দরী সুন্দরী জঙ্গিনীগুলার আপনার আর্তনাদ দেখে অনেক নিরীহ আপনার মুক্তিযুদ্ধের পক্ষের হতে পারে, হতে পারে, তারা এখানে মানে আপনার বশীভূত হয়েছে বলতে পারেন, সিডিউসড হয়েছে বলতে পারেন, প্রভাবিত হয়েছে বলতে পারেন। তাদেরকেও আলাদা করে দেখতে হবে। মূলত পুরো সংগ্রামটা ছিল আদর্শিক, অর্থাৎ যারা পাকিস্তান চেয়েছিল, যারা পাকিস্তান রক্ষা করতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ইতিহাসের পরতে পরতে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল পারেনি, শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের উন্নতি দেখে যারা ঈর্ষান্বিত, সব কিন্তু ওই পরাজিত পাকিস্তানি শক্তি। সেই শক্তিতে যারা বিশ্বাস করে, সেই শক্তির যারা সমর্থক, সেই শক্তির পক্ষে যারা যুদ্ধ করতে গেছে, ওরাই আসলে 24-এর মূল লাল বদর লাল জঙ্গি। আপনার পুরো আমাদের এই যে সংগ্রামটা পুরোপুরি আদর্শিক। সেই আদর্শে যে পাকিস্তানের পক্ষে পড়ে, যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির পক্ষে পড়ে, সেই আসলে লাল বদর লাল জঙ্গি। কিন্তু ফিজিক্যালি লাল বদর লাল জঙ্গি যারা হয়েছে, তাদের সবার প্রতি ক্ষোভ পুষে রাখার এখানে সুযোগ নাই। অর্থাৎ আপনার ছোটখাটো স্বার্থগুলোকে এখানে জলাঞ্জলি দিতে হবে বৃহত্তর স্বার্থে, যাতে রাষ্ট্রটা তাড়াতাড়ি আপনার এই যে শত্রু কবলিত হয়েছে সেই শত্রুদের হাত থেকে রক্ষা পায়, এবং ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ভবিষ্যতেও জলাঞ্জলি দিতে হবে, যাতে আর কোনোদিন এই স্বাধীনতা বিরোধী শক্তিরা রাষ্ট্রকে এমন আঘাত করতে না পারে। আপনি কি নাঈমুল ইসলাম খানকে নিয়ে যেসব পোস্ট হচ্ছে সেটাও বলতে চাচ্ছেন? আমি নাঈমুল ইসলাম খানকে বেনিফিট অফ ডাউট এখন পর্যন্ত দিতে চাই, যেহেতু আমি জানি না, হতে পারে নর্থ ইস্ট যা লিখেছে সেটা সত্য হতে পারে, নাও হতে পারে। নাঈমুল ইসলাম খান উনি স্বীকার করেছেন পাবলিকলি যে ওনার পিতা রাজাকার ছিলেন। উনি এও বলতে আমি শুনেছি উনি পিতার পক্ষে ক্ষমা চেয়েছেন। এবং নাঈমুল ইসলাম খান আপনার শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, এবং শেষে দুইজন ব্যক্তিকে যখন আওয়ামী লীগের অনেক নেতারা গা ঢাকা দিয়েছেন, তখনও কিন্তু নাঈমুল ইসলাম খান, আরাফাত, ইনারা কিন্তু শেখ হাসিনার পক্ষে আপনার চেষ্টা করছিলেন এই জঙ্গি উত্থানটাকে থামানোর। এখন এইটাকে প্রচার করা যেতে পারে যে এটা বৃহত্তর কৌশল, অর্থাৎ তারা ডিপ স্টেটের লোক ছিলেন বলে তাদের কোনো বিপদ হবে না জেনে তারা ওখানে ছিলেন, যারা জানতেন যে বিপদ হবে তারা সরে গেছেন। এখন এগুলো তো সব স্পেকুলেটিভ। আমি যেটা দেখেছি, নাঈমুল ইসলাম খান শেখ হাসিনার পক্ষে হয়ে বা আপনার 5 আগস্টের আগে, এমনকি উনি প্রেস সচিব হওয়ার আগে যেসব টকশো করতেন, সেখানে উনি যে সুন্দর যুক্তিতে কথা বলতে পারতেন মুক্তিযুদ্ধের পক্ষে, সত্যিকার অর্থে অনেকে সেটা কিন্তু পারতেন না। এবং আমরা দেখেছি কিভাবে যখন এই ইউনূসের পক্ষে সারা বাংলাদেশ ছিল, আজকে তো বাংলাদেশের মোটামুটি কোনো মানুষ নাই এই আপনার চুক্তি দেখিয়ে দেওয়ার পরে, তখনও কিন্তু নাঈমুল ইসলাম খান যথেষ্ট আপনার বলিষ্ঠ যুক্তি দিয়ে এই ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে। তো সেই জিনিসগুলো আমি ভাবছি
আমি নাইমুল ইসলাম খানের পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি যে যে কোনটা প্রমাণিত তো আমি জানি না, কিন্তু তার ভূমিকাটাকেও তো সবসময় আপনার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে সহায়তা করেছে। সেই জিনিসটা এখন এমনও এর মধ্যে কি সত্যি আছে সেটা হয়তো একদিন বের হয়ে আসবে, কিন্তু এখনই একেবারে আপনার বিচার করে ফেলার ঠিক হচ্ছে কিনা, সত্যিকার অর্থে আমাদের যে জায়গাটা দরকার সেটা দেখার দরকার আছে বলে কিছুটা অবকাশ আছে বলে আমি মনে করি। গত প্রায় 1.5-2 বছর তো হয়ে গেল 24শে জঙ্গি উত্থানের পর। এখন আমি দেখছি আমার চিন্তা ভাবনা থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার রাজনৈতিক সিদ্ধান্ত বলুন, ওনার এই যে এমনকি এই জঙ্গি উত্থানকালে সরকার থেকে সরে দাঁড়ানো বলুন, এবং উনি যেসব আপনার সাহসের সাথে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বাঁচিয়েছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি করেছেন, এবং যেই সাহসের সাথে উনি ভূ রাজনীতি মোকাবেলা করেছেন, এই সব জায়গায় আমি যখন আমি দেখি যে একমাত্র শেখ হাসিনাই প্রজ্ঞার সাথে সবকিছু করেছেন। ফলে শেখ হাসিনার প্রজ্ঞা দিন দিন বেশি প্রতিষ্ঠিত হচ্ছে এবং ওনার প্রজ্ঞার উপর সবাইকে নির্ভর করা উচিত। এবং উনি যতক্ষণ কাউকে দোষী না বলছেন ততক্ষণ পর্যন্ত আমাদের বোধহয় রিস্ট্রেন্ট হওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবেও সেটা হচ্ছি, কারণ আমি নিজেও অনেক ভোকাল, অনেক সমালোচনা করেছি, কিন্তু এখন দেখছি যে শেখ হাসিনাই আসলে সবচেয়ে সঠিক। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রমাণিত হচ্ছে। ফলে সবার কিন্তু শেখ হাসিনা আমাদের কাছে সবকিছু খোলাসা পর্যন্ত আমার মনে হয় ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। আবার শফিউল্লাহ চিন্তা করেন, শেখ হাসিনা কত বড় করা, মানে বিষ পান করে সহ্য করা একটা মহিলা, তিনি এই শফিউল্লাহকে ইলেকশনে ক্যান্ডিডেট করেছেন, পরে উনি পাশ করে এমপি হয়েছেন। এর কারণ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়ই নিজস্ব আপনার ক্যালকুলেশন ছিল। কারণ হলো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য এত মানুষ দায়ী নানানভাবে, আসলে সেইভাবে সবাইকে শাস্তি দিতে হলে তো 2-4 হাজার খুন করে ফেলা, মানে 2-4 হাজারকে ফাঁসি দেওয়ার দরকার ছিল। সেই বাস্তবতা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো শফিউল্লাহকে ক্ষমা করে দিয়েছেন কোনো না কোনো ভাবে, কারণ এগুলো। তবে আমার কথা হলো যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে অনেক কিছু জানতে চাই। আমাদের নিজস্ব মতামতটা সঠিক, মানে অনুভূতি ব্যক্ত করা এক জিনিস, কিন্তু শেখ হাসিনার কি লজিক আছে সেগুলো আমরা আসলে সব, মানে আমি ব্যক্তিগতভাবে এখন অনেক বেশি আগ্রহ নিয়ে সেই লজিক গুলো আপনার শোনার জন্য আগ্রহী এবং সেগুলো নিয়ে লেখালেখি করার জন্য আগ্রহী। এই যে দুর্ভিক্ষে দ্বার প্রান্তে দেশ, কি সব যে জায়গা সবকিছু ভেঙে পড়ছে, এই গভর্নমেন্টের লোকেরা ইমিডিয়েট গভর্নমেন্ট হাম থেকে শুরু করে ইমিডিয়েট গভর্নমেন্টটা হচ্ছে ইউনুস গভর্নমেন্ট, দায় ইউনুস গভর্নমেন্ট না দিয়ে সব দায় দিচ্ছে আগের গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টকে। আজকেও একজন মন্ত্রী বলেছেন জ্বালানি সংকটের জন্য স্বৈরাচারী সরকার দায়ী, অথচ সেই সরকারের প্রতিষ্ঠিত পাইপলাইনে ভারত থেকে ডিজেল আসতেছে। মাতার বাড়িতে বিশাল একটা প্রজেক্ট বানানো তেল মজুদের কারণে সেটা কোনো কাজ ছাড়া পড়ে আছে। সেটা শুনেন বাড়ি ভাই, তারেক রহমান সরকারের যে মন্ত্রিসভা, তার যে উপদেষ্টা মণ্ডলী, এইটার দিকে তাকালে বিএনপির যদি সত্যিকার একজন বুদ্ধিমান কোনো সমর্থক থাকে, তার চোখের পানি ফেলার যথেষ্ট কারণ আছে। কারণ এমন ঠুনকো, এমন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন তারেক রহমান এই একটা মন্ত্রিসভা গঠন করতে গিয়ে। এখানে হাতে গোনা 5টা লোক পাবেন যারা সত্যিকার অর্থে এই কাজগুলা করার জন্য যোগ্য। বাকি সবগুলা অতি আপনার ইনএফিশিয়েন্ট এবং আপনার নানানভাবে, মানে টাউট বাটপার বললে অপমান হয় তাদের, এখন বলবো না, আমি তারেক রহমানকে কোনোভাবেই অপমানিত করতে চাই না। আপনি দেখেন এই যে কষা জাহেদ, ববি হাজ্জাজ, নূর, তারপরে আপনার আরো কত কি, এখন তিতুমির নামে একটা লোককে দেখি, এই ধরনের অপদার্থ দিয়ে উনি কিভাবে এই সরকারটাকে 5 বছর টেকাবেন? কোনো আপনি একটু